প্রিয় দর্শক, টিবিএস মার্কেটসে সবাইকে স্বাগতম। সামষ্টিক অর্থনীতির চাপ শেয়ার বাজারকে বেশ কোণঠাসা করে ফেলেছে গত কয়েক সপ্তাহে। তো আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট। উনি চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট প্লাস ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজার, জনাব নাফিজ আল তারিক। উনি ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ম্যানেজিং ডিরেক্টর। নাফিজ ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আপনি আজকে আমাদেরকে বলবেন সামষ্টিক অর্থনীতির যে চাপ নিয়ে শেয়ার বাজারে আমরা এত কথা শুনছি বা পত্রপত্রিকায় পড়ছি, এটি আসলে কী মাত্রা এবং কেন হচ্ছে? খুব ভালো সময় আমরা একটা কথা বলছি, কারণ আসলে আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জেস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইকোনমিক সাইকেল অ্যান্ড অলসো দ্য ইনভেস্টর সাইকেল। সো আমরা আসলে এমন একটা সময়ে বসবাস করছি যখন আসলে আমরা দেখছি যে ওয়ান্স ইন এ লাইফ টাইম ইভেন্ট এরকম ঘটনা খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছে। লাইক আমরা কোভিড-19 প্যান্ডেমিক এবং এর পরবর্তীতে রাশিয়া ইউক্রেন ওয়ার, অ্যান্ড অলসো ইন দ্য সাউথ এশিয়ান রিজনে আমরা যদি দেখি যে দ্য ডিভাস্টেটিং ফ্লাড ইন পাকিস্তান অ্যান্ড অলসো দ্য ফুল ব্লোন ইকোনমিক ক্রাইসিস ইন শ্রীলঙ্কা। সো এগুলোর কারণে আমরা দেখছি যে গ্লোবাল ইকোনমি অ্যান্ড অলসো দ্য সাউথ এশিয়া অ্যান্ড অলসো দ্য বাংলাদেশ একটা চাপের মুখে আছে আর কি। সো আমরা যদি একটু দেখি যে in COVID-19 period there has been a lot of money supply by US economy and also the globally অনেক মানি সাপ্লাই হয়েছে। we have seen that overall the global GDP 10% মানি সাপ্লাই হয়েছে, এবং আফটার যে কোভিডের পরে আমরা দেখেছি একটা ভি শেপ রিকাভারি আমরা দেখেছি 2021 সালে। যখন আমরা মনে করছি যে ইকোনমি রিবাউন্ড করছে, ঠিক তখনই আমরা আবার দেখলাম যে রাশিয়া ইউক্রেন ওয়ারের কারণে একটা সাপ্লাই চেইন বটলনেক শুরু হয়েছে, স্পেশালি ইন দ্য এনার্জি মার্কেট, অ্যান্ড অলসো এর ফলে আমরা দেখেছি যে গ্লোবাল কমোডিটি মার্কেট স্পেশালি ফুড, ফার্টিলাইজার, এগুলোতে আমরা একটা ম্যাসিভ ইনক্রিজ দেখেছি, এবং এর কারণে গ্লোবালি কিন্তু ইনফ্লেশন লেভেল অনেক বেড়ে গিয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম দ্য গ্লোবাল জিডিপি গ্রোথ ফোরকাস্ট, যেটা আগে করা হয়েছিল হয়তো 3.5 বা 3.6% হবে, যেটা কমিয়ে 3.2% করা হয়েছে খুব রিসেন্টলি আইএমএফের ফোরকাস্টে। সো এই সকল কারণে আমরা দেখছি দ্য গ্লোবাল গ্রোথ একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে, অ্যাট দ্য সেম টাইম গ্লোবাল ইনফ্লেশন বাড়ছে, এবং অন টপ অফ দ্যাট আমরা দেখেছি যে ইউএস ইকোনমি তারা ওইভাবে এফেক্টেড হয় না যেভাবে অন্যান্য ইকোনমি এফেক্টেড হয়েছে। এবং এরকম একটা গ্লোবাল সিনারিওর কারণে যেহেতু ইনফ্লেশন অনেক বেড়ে গিয়েছে, হিউজ লেভেলে দ্য ফেডারেল রিজার্ভ তারা ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিচ্ছে টু ট্যাকেল দ্য ইনফ্লেশন, এবং এরকম একটা সময় দেখা যায় ইনভেস্টরদের দ্য রিস্ক অ্যাভার্সনেস এটা অনেক বেড়ে যায়, এবং তারা দ্য ফান্ড ইজ ফ্লোয়িং ফ্রম এমার্জিং অ্যান্ড ফ্রন্টিয়ার মার্কেট টু ইউএস ইকোনমি। এই কারণে আমরা দেখেছি যে ফ্রন্টিয়ার এবং আমার ইমার্জিং মার্কেটগুলোর তাদের কারেন্সি অনেক ডিপ্রিসিয়েশন হয়েছে, এবং এই কারেন্সি ডিপ্রিসিয়েশনটা এর সাথে যদি আমি এনার্জি প্রাইস ইনক্রিজ এবং কমোডিটি প্রাইস সব কিছু চিন্তা করি, তাহলে এইটা লোকাল ইকোনমিকে অনেক বিপদে ফেলেছে। ইন টার্মস অফ আমাদের ইম্পোর্ট কস্ট বেড়ে গিয়েছে, গ্লোবাল ইকোনমিক আনসার্টেনটির কারণে আমাদের এক্সপোর্ট কিছুটা এফেক্টেড হবে, বা যে লেভেল আমরা গ্রোথ এক্সপেক্ট করেছিলাম ওই লেভেল হয়তো গ্রোথ নাও হইতে পারে। অ্যান্ড অলসো দ্য ফরেন রেমিটেন্সেস, এই পার্টটায় আমরা দেখছি যে পরিমাণ রেমিটেন্স আমরা এক্সপেক্ট করেছিলাম 2021-এ অনেক ভালো রেমিটেন্স এসেছিল, 2022-এ ওইভাবে রেমিটেন্স আসে না, এবং ফর্মাল চ্যানেলে রেমিটেন্সের পরিমাণটাও অনেক কমে গেছে। এই কারণে ইকোনমি একটা ভালো চাপের মুখে আছে, এবং এর কারণে আমরা দেখছি দ্য সাউথ এশিয়ান রিজিয়নে ব্যালেন্স অফ পেমেন্টেও অনেক এফেক্ট হচ্ছে। আমরা দেখেছি পাকিস্তানে এবং শ্রীলঙ্কা অনেক প্রিকেরিয়াস সিচুয়েশনে আছে, বাংলাদেশেও রিজার্ভ অনেক কমেছে, ইন্ডিয়াতেও রিজার্ভ অনেক কমেছে। বাট ইন্ডিয়াতে রিজার্ভ বিফোর দ্য 2021-এ যদি আমরা দেখি তাদের যে ফরেন রিজার্ভ সেটা 12 মান্থসের ইম্পোর্টকে কাভার করতো, যেটা কারেন্টলি 8 মান্থসের ইম্পোর্টকে কাভার করে। বাংলাদেশে যেটা হয়তো 8.5 মান্থসকে কাভার করতো, সেটা এখন 5 মান্থসে চলে এসেছে। সো এই সকল কারণে ইকোনমি একটা চ্যালেঞ্জের মুখে আছে, এবং অবভিয়াসলি তার রিফ্লেকশন তো অ্যাসেট মার্কেটে পড়বে। সো আমরা দেখছি যে দ্য রিস্ক অফ ইনফ্লেশন এবং হয়তো ইন্টারেস্ট রেট একটা ঊর্ধ্বমুখী প্রবণতাতে আছে। যদি আমাদের দেশে ইন্টারেস্ট রেট কোয়াইট কন্ট্রোল, তারপরেও আমরা যদি ব্যাঙ্কগুলোর ডিপোজিট রেট দেখি, সেক্ষেত্রে কিন্তু ডিপোজিট রেট আগের তুলনায় একটু বৃদ্ধি পেয়েছে, এবং যদি গভর্নমেন্ট ডিসাইড করে যে এই ইন্টারেস্ট রেটটাকে লিবারালাইজ করবে, সেক্ষেত্রে আমরা হয়তো একটা ফার্দার ইনক্রিজ ইন ইন্টারেস্ট রেট দেখতে পারি, যেটা মার্কেটকে আরও ফার্দার নেগেটিভলি এফেক্ট করতে পারে, বা যেটার ইম্প্যাক্ট বা যেটার আশঙ্কা মার্কেটকে কিছুটা এফেক্ট করছে। আচ্ছা, এই ধরনের আনসার্টেন টাইমে আমরা সচরাচর দেখতাম যে মানুষ আপনার ইকুইটি থেকে আরেকটু সেফার অ্যাসেট ক্লাসগুলোতে করে। তো আমাদের এখানে একটা বন্ড মার্কেট গড়ে উঠছে বলা যায়, যে বা বন্ডে সুইচিং টু বন্ডস ট্রেন্ড কেমন দেখছেন? সবসময় দেখা যায় যে যখন ইকোনমিক আনসার্টেনটি আসে তখন মানুষ সেফ হেভেন ইনভেস্টমেন্টের দিকে যায়, এবং নর্মালি দ্য গভর্নমেন্ট বন্ডস আর দ্য মোস্ট সেফেস্ট ইন টার্মস অফ
ক্রেডিট রিস্ক বিকজ ইট হ্যাজ ডিফল্ট রিস্ক ফ্রি, যদিও গভর্নমেন্ট বন্ডের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট রিস্ক আছে। সো ডিফল্ট রিস্ক ফ্রি হইলেও যেহেতু ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে, সেক্ষেত্রে বন্ডের প্রাইস ম্যাসিভলি ফল করতে পারে, স্পেশালি লং টেনিওর বন্ড। এখন এরকম ক্ষেত্রে আনসার্টেনটি হওয়ার আগেই কিন্তু আপনার অ্যাসেট অ্যালোকেশনটা করতে হবে। সো নর্মালি আমরা দেখি যে ইকুইটি থেকে মানুষ বন্ডে অ্যালোকেশন করার একটা চেষ্টা করে বিফোর এই ঘটনাটা ঘটে যাওয়ার আগে। সো সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে ইকুইটি যে আপনি বিক্রি করে বন্ডে ইনভেস্ট করবেন, তো যেহেতু ইকুইটি মার্কেট লিকুইডিটি ম্যাসিভলি এফেক্টেড হয়েছে, আমরা এখন দেখতে পাচ্ছি যে অলমোস্ট 30% অফ দ্য মার্কেট ট্রেড হচ্ছে, 70% অফ দ্য শেয়ারসে একেবারেই কোনো ট্রেড নেই। সো এনি ইনভেস্টর হু ওয়ান্ট টু অ্যালোকেট ফ্রম ইকুইটি টু বন্ড, সে চাইলেও কিন্তু সেল করতে পারছে না, বা সেল করে তার যে রিকোয়ার্ড টাকাটা নিতে হবে সেটাও পাচ্ছে না, আবার সে যে অন্য অ্যাসেটে মুভ করতে যাবে সেটাও সে পাচ্ছে না। সো সেটা একটু এফেক্টেড হচ্ছে। সো দ্যাট অ্যাসেট অ্যালোকেশন বিকামস চ্যালেঞ্জিং ইন এ মার্কেট দ্যাট ইজ লেস লিকুইড। ওকে, ইটস এ ইউনিক কেস ফর ইন বাংলাদেশ। এছাড়া এমনিতে ইনভেস্টর্স এডুকেশন, আপনি তো একজন ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি একজন মেন্টরও, বন্ডে বা এই যে অ্যাসেট ক্লাসগুলোতে আপনার ডাইভার্সিফাই করা, এগুলো সম্পর্কে ইনস্টিটিউশনগুলোর মধ্যে অ্যাওয়ারনেস আগের চেয়ে বেড়েছে কিনা? আগের চেয়ে অবশ্যই বেড়েছে, বাট আমি বলবো যে পরিমাণ আছে এটা একেবারেই অপ্রতুল। আমাদের আরও মাস্ক স্কেলে ফাইন্যান্সিয়াল লিটারেসি এটা অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে হবে। ইনফ্যাক্ট আমি বলবো যে ফাইন্যান্সিয়াল লিটারেসি ইজ ওয়ান থিং, বাট উই হ্যাভ টু ডু লট অফ ফাইন্যান্সিয়াল ওয়েলনেস প্রোগ্রাম, বিকজ ফাইন্যান্সিয়াল লিটারেসি ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলো সম্পর্কে, ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে আপনার অবগত করছে, কিন্তু আমি অবগত হলাম, বাট দেন আই হ্যাভ টু টেক সাম অ্যাকশনস। সো ফাইন্যান্সিয়াল ওয়েলনেস প্রোগ্রামগুলো আপনাকে ওই অ্যাকশনগুলো নিতে সহায়তা করে। সো উই নিড টু রিয়েলি টিচ দ্য ইন্ডাস্ট্রি পার্টিসিপেন্টস অ্যান্ড অলসো দ্য ইনভেস্টার্স যে এরকম একটা সিনারিওতে আমার টোটাল টাকার কতটুকু আমি হয়তো ইকুইটিতে অ্যালোকেট করব, কতটুকু আমি বন্ডে অ্যালোকেট করব, বা কতটুকু টাকা আমি আমার হয়তো এমার্জেন্সি রিজার্ভ হিসেবে রাখবো, কতটুকু টাকা আমি হয়তো আমার এক্সপেন্ডিচার আমি কোথায় কাটব্যাক করব। সো এই বিষয়গুলো আসলে আমাদের দরকার, যে মাস লেভেলে আসলে করা দরকার। সেক্ষেত্রে ইন্টারমিডিয়েটস হিসেবে আমরা অনেক ভূমিকা পালন করতে পারি, গভর্নমেন্ট ভূমিকা পালন করতে পারেন। গভর্নমেন্টের দুইটা অর্গানাইজেশন বিআইসিএম ও বিএসএম এর মাধ্যমে আমরা অনেক ইনভেস্টর লিটারেসি প্রোগ্রাম করছি। এছাড়াও বিভিন্নভাবে ইন্টারমিডিয়েটসরা আমরা করছি বিভিন্ন। ইনফ্যাক্ট আমরা এখন যে আলোচনা করছি দ্যাট ইজ পার্ট অফ দ্যাট অ্যাজ ওয়েল। ক্যাপিটাল মার্কেটে অনেক প্রোডাক্ট নিয়ে অনেক দিন ধরে অনেক কথা হচ্ছে, রুলস হচ্ছে, রেগুলেশনস হচ্ছে, কিন্তু আদার দেন সাম বন্ডস আর কোনো প্রোডাক্ট আসছে না এখন পর্যন্ত। তো কি কি প্রোডাক্ট আমাদের এখানে ভেরি ফিজিবল এই বর্তমান প্রেক্ষাপটে, এবং এগুলো খুব তাড়াতাড়ি চলে আসা উচিত বলে আপনি মনে করেন? আসলে আমাদের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রিটা সম্পূর্ণ না। আমরা যদি দেখি যে একটা ট্রু ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রি, একটা সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, যেখানে আমি হয়তো আমার যে নিডগুলো আছে, আমার যে ফাইন্যান্সিয়াল নিডগুলো আছে, সেগুলোকে আমি ফুলফিল করতে পারবো। আপনি বন্ডের কথা বলছেন, বন্ড মার্কেটটা আসলে অনেক দিন ধরেই ছিল, বাট এটা ওটিসিতে ছিল। এখন এক্সচেঞ্জের থ্রুতে বন্ডটা ট্রেডের একটা সুযোগ হয়েছে, যে কারণে আমি বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং সংশ্লিষ্ট যারা কাজ করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। বাট তারপরও এখানে অনেকগুলো প্রবলেম স্টিল রয়ে গিয়েছে। আমরা যখন বন্ডগুলো ট্রেড করতে যাচ্ছি, আমরা দেখছি যে এখানে আমরা পেপারে পত্রিকায় যেভাবে পড়ছি বা মানুষ যেভাবে বলছি, বাট অ্যাকচুয়াল সেটেলমেন্ট, অ্যাকচুয়াল দ্য এক্সিকিউশন ইজ নট দ্যাট স্মুথ, যেটা ইকুইটিতে আমরা ফেস করি আর কি। তো আলটিমেটলি, এবং এখানে আরেকটা বিষয় দেখতে হবে যে বন্ডের ক্ষেত্রে বন্ডটাকে পপুলারাইজ করতে গেলে আমার ইন্টারমিডিয়েট যখন এই বন্ডটাকে পপুলারাইজ করতে যাবে, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে এটা তাদের জন্য অ্যাট্রাকটিভ হচ্ছে কিনা, স্পেশালি আফটার ট্যাক্স চিন্তা করে। তো আপনি যদি খেয়াল করে দেখেন যে ইকুইটি অ্যাজ অ্যান অ্যাসেট ক্লাস, নর্মালি বিগার পার্সেন্টেজ অফ ইউর ইনকাম কামস ফ্রম ক্যাপিটাল গেইন। ইন বন্ডের ক্ষেত্রে বিগার পার্সেন্টেজ অফ ইউর টোটাল ইনকাম কামস ফ্রম কুপন। তো সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে আমাদের ইন্টারেস্ট এটা, সো সেক্ষেত্রে ইন্টারেস্টের উপরে যদি ট্যাক্সটা একটু নমনীয় পর্যায়ে রাখা যায় বা কিছু ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া হয় টু প্রমোট দি বন্ড মার্কেট, অ্যান্ড অলসো ইন্টারমিডিয়েট যারা আসলে এই বন্ড মার্কেটটাকে প্রমোট করবে, এখনও বন্ডে মিনিমাম ইনভেস্টমেন্ট আপনার 1 লাখ ছাড়া আপনি ইনভেস্ট করতে পারবেন না। বাট ইভেন আপনি 1 লাখ, 2 লাখ বা 5 লাখে যদি ইনভেস্টমেন্ট করতে চান, আপনি সাপ্লাই পাওয়াটা বেশ কঠিন। সো সেক্ষেত্রে আমরা যদি একটু আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি সার্ভিসেস থাকে এবং বন্ডের টিকেট সাইজগুলো যদি একটু কমিয়ে আনা হয়, মোর অ্যান্ড মোর ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডস যদি চলে আসে, যদিও অনেকগুলো মিউচুয়াল ফান্ড এসেছে, বাট এইখানে আমরা যদি তাদের ফান্ড আন্ডার ম্যানেজমেন্টটা দেখি, এটা স্টিল ভেরি ইনিশিয়াল স্টেজে আছে। সো যত আমরা মোর অ্যান্ড মোর ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড নিয়ে আসতে পারবো, তত রিটেইল কাস্টমাররা এই বন্ড মার্কেটের বেনিফিটটা পাবে। এখন আমরা আসি একটু বন্ড মার্কেট ভার্সেস ইকুইটি মার্কেট। সো দেয়ার ইজ অ্যানাদার মার্কেট আমরা বলি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট, এনিথিং দ্যাট ফলস আউটসাইড বন্ড অ্যান্ড ইকুইটি, সেটা আমরা অল্টারনেটিভের মধ্যে ফেলছি। বাংলাদেশে যদি আমরা দেখি সবচেয়ে বড় মার্কেট, ইনফ্যাক্ট পৃথিবীতে সবচেয়ে বড় মার্কেট হচ্ছে রিয়েল এস্টেট মার্কেট।
মোর দ্যান 70% অফ দি টোটাল অ্যাসেট পৃথিবীতে ইজ রিয়েল এস্টেট, বাংলাদেশেও তাই। সো আলটিমেটলি আমরা যদি দেখি রিয়েল এস্টেট মার্কেটে একটা বড় প্রবলেম হচ্ছে এটা ইলিকুইড নেচার, এবং এটার যে মিনিমাম ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া সেটা অনেক বেশি লাগে। তো সেক্ষেত্রে রিয়েল এস্টেট ইলিকুইড অ্যাসেটকে লিকুইড করার জন্য আমরা কথা শুনছি যে অন্যান্য দেশে যেমন রিট স্ট্রাকচারে ফান্ড আছে সেরকম আসবে, তবে বাংলাদেশে এটা একটু চ্যালেঞ্জিং। তার কারণ হচ্ছে বাংলাদেশের রেন্টাল ইল্ড ইজ ভেরি লো, স্পেশালি অন দ্য রেসিডেন্সিয়াল ফ্ল্যাটগুলো যদি আপনি দেখেন সেখানে রেন্টাল ইল্ড আপনার 2.5 to 3% ডিপেন্ডিং অন দ্য লোকেশন। কমার্শিয়াল সেক্টরে রেন্টাল ইল্ড একটু বেশি, আপনার হয়তো 3.5 থেকে 5% পর্যন্ত হতে পারে ডিপেন্ডিং অন কোন প্রাইসে আপনি কিনছেন অ্যান্ড কোন লোকেশনে আপনি কিনছেন, বাট স্টিল দ্যাটস ভেরি ভেরি লো। আর এই রিট স্ট্রাকচারে অনেক ট্যাক্স বেনিফিট থাকে। সো সেই ট্যাক্স বেনিফিটগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, আমরা যদি রিট স্ট্রাকচারটাকে ওইভাবে তৈরি করতে পারি যেখানে মানুষ ইনভেস্টমেন্ট করবে, সেক্ষেত্রে হয়তো রিয়েল এস্টেট মার্কেট একটা মার্কেট হতে পারে আর কি। অন দি আদার হ্যান্ড দেয়ার আর লট অফ প্রাইভেট কোম্পানিজ বা এসএমই বিজনেস অ্যান্ড অলসো স্টার্ট আপ কোম্পানি, সো সেগুলোতে ফান্ডিংয়ের জন্য যদি আমরা কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, যদিও আমাদের একটা এসএমই বোর্ড এসেছে, সেখানে কিছু ছোটো ছোটো কোম্পানিজ আসছে, বাট স্টার্ট আপের জন্য আসলে ওরকম তেমন কোনো বেটার প্ল্যাটফর্ম নাই। বা নর্মালি আমাদের দেশে যেহেতু ওভারঅল সেভিংসটা, আমাদের টোটাল সেভিংস ইজ ভেরি লো, যদিও সেভিংস পার্সেন্টেজ ইজ ভেরি হাই, উই সেভ অলমোস্ট 25 to 6% অফ আওয়ার ইনকাম, বাট যেহেতু বাংলাদেশের ওভারঅল ইনকামটা লো, সে কারণে সেভিংস পুলটাও লো। সো দ্য অ্যাভেলেবল ফান্ড টু কমিট, যেটা হয়তো স্টার্ট আপে কমিট করবে, সেটা সেই জিনিসটা খুব কম, এবং মানুষের ওই অ্যাপিটাইটটাও তৈরি করে নাই এখনও যে আমি একটা স্টার্ট আপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট করব, আমি হয়তো 10 বছর 15 বছর পরে আমার রিটার্নটা পাবো। সেভার্সদেরকে অ্যাট্রাক্ট করাটাও খুব ভালো হবে না, খুব কঠিন। আর এছাড়া আরও বিভিন্ন প্রোডাক্টের কথা আমরা শুনি, ফর এক্সাম্পল এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। সো আমাদের দেশে যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের যে গাইডলাইনটা আছে, সেই অনুযায়ী আপনি ইন্ডেক্স ট্র্যাকিং এক্সচেঞ্জ ট্রেড ফান্ড করতে পারেন, বাট ইন্ডেক্স ট্র্যাকিং এক্সচেঞ্জ ট্রেড ফান্ড করতে গেলে যে সমস্যাটা সেটা হলো যে আমাদের যে ইন্ডেক্সটা DS30 বা DSEX, সো এই ইন্ডেক্সগুলোর যে ইনফরমেশনটা এটা এখনও প্রপ্রাইটারি ইন নেচার। আমরা এখনও জানি না যে কোন স্টকটা ইন্ডেক্স আমার কতটুকু ওয়েট আছে, সেটা আপনি হয়তো ইন্ডেক্স প্রোভাইডারের কাছ থেকে পেতে পারেন, বাট আপনি যদি এই ফান্ডটাকে মার্কেট করতে চান এবং কোনো ইনভেস্টরের কাছে যান, সে ন্যাচারালি আপনাকে জিজ্ঞেস করবে যে ঠিক আছে গত 10 বছরে আমার ইন্ডেক্সের পারফরমেন্সটা কেমন। সো গত 10 বছর যদি আপনি ইন্ডেক্সের পারফরমেন্সটা দেখান এবং সেটা যদি ইনফ্লেশনকে বিট করতে না পারে, তাহলে এই প্রোডাক্টটা মার্কেটিং করা খুব কঠিন হবে। সো দেখা যায় অনেক প্রোডাক্টই আছে, কিন্তু ওই মার্কেটের যে মাইক্রো স্ট্রাকচার, অপারেশনাল অ্যান্ড অলসো দ্য সেলেবিলিটি, এটা অনেক সময় এফেক্টেড হয়, যে কারণে ইভেন ইফ দেয়ার আর সাম প্রোডাক্টস, ওই প্রোডাক্টটা ভায়াবল হচ্ছে না ফর ইনভেস্টর। সো এই সমস্যাগুলো আসলে আমাদেরকে একটু দূর করতে হবে। এবার একটা ভিন্ন প্রসঙ্গে আসি। আপনি মাঝখানে বলছিলেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি সার্ভিসেস, বিদেশে আমরা দেখি যারা আমাদের ফ্রেন্ডরা থাকে, আমরা যেমন উকিল, ডাক্তার, তাদের সাথে কনসাল্ট করি, তারা কিভাবে ইনভেস্ট করবে, কোথায় কি করবে, এগুলোর জন্য অ্যাডভাইজারদের সার্ভিস নেয়, একটা ফিজ দেয়। আমাদের এখানে এটা ইন্ডাস্ট্রি হিসাবে কেন গড়ে উঠছে না? আমরা কিন্তু প্রত্যেকেই নক করি, আপনাকে বা কাউকে ইনফর্মালি নক করি যে কী করব, কোনটা কিনবো, কোনটা বেচবো, কেন এটা ইন্ডাস্ট্রি হিসাবে গড়ে উঠছে না? আই থিঙ্ক অনেক দিন আগে আসলে এটা হওয়া উচিত ছিল, বাট হয়তো যে 2010-এর ফাইন্যান্সিয়াল আমাদের যে স্টক মার্কেট ক্র্যাশ, এটার পরে অনেক ধরনের রিফর্ম হয়েছে। সো ইন দ্যাট রিফর্মে এটাও একটা প্ল্যান ছিল। ইনফ্যাক্ট 2013 সালে দুইটা ড্রাফট গাইডলাইন তৈরি হয়েছিল, একটা ছিল যে ইকুইটি রিসার্চ গাইডলাইন, আর একটা ছিল বিনিয়োগ উপদেষ্টা বিধিমালা। সো ওই দুইটা ড্রাফটের মধ্যে আপনার যেটা রিসার্চ গাইডলাইন সেটা ফাইনালি গেজেট হিসেবে আসে, বাট বিনিয়োগ উপদেষ্টা বিধিমালা আসে নাই। সো আই ডোন্ট নো কেন এটা আসে নাই, বাট এর পরবর্তীতে এই ধরনের কোনো উদ্যোগও নেওয়া হয় নাই বা এটা নিয়ে আসলে কেউ চিন্তা করে নাই। বাট এখন আমরা যে যুগে আছি, এখন মার্কেট অনেক ম্যাচিওর, মানুষ অনেক ম্যাচিওর, এবং মানুষের পার ক্যাপিটা ইনকাম লেভেলটা অনেক বেড়ে গিয়েছে। মানুষের কিছু সেভিংস আছে যেটা মানুষ চিন্তা করছে যে সেভিংসটা কীভাবে আমি বেটার কোয়ালিটি অ্যাসেটসে চ্যানেলিং করব। আগে আমাদের ইন্টারেস্ট রেট অনেক হাই ছিল, ব্যাংক ইন্টারেস্ট রেট একটা সময় 12-13% ছিল, তখন মানুষ এত চিন্তা করতো না, সিম্পলি FDR রাখলে আমি 12% পাচ্ছি, আমার এত চিন্তা করার কি দরকার। কিন্তু এখন ইন্টারেস্ট লেভেল কমে আসছে, ট্যাক্স বেড়ে গিয়েছে। সো ট্যাক্স ইফিশিয়েন্ট ওয়েতে কোন অ্যাসেটে কী পরিমাণ রিস্ক নিলে আমরা কীভাবে ভালো ইনভেস্ট করতে পারবো, এবং আমার যে লাইফের গোল বা আমার যে ধরনের অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভকে ফুলফিল করতে পারে,
এরকম বিভিন্ন অ্যাসেট ক্লাসে আমি ইনভেস্ট করতে পারি কিনা, সেটা আসলে থাকা উচিত এবং আই থিঙ্ক অ্যাট সাম পয়েন্ট অফ টাইম আসবে, বাট এটা যত তাড়াতাড়ি আসে ততই ভালো। কারণ আমরা নট জাস্ট ইন ডেভেলপ মার্কেট, আপনি ইন্ডিয়াতেও দেখবেন যে অনেক রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার থাকে, তারা একটা গাইডলাইন থাকে। সো অবভিয়াসলি দ্য গভর্নমেন্ট, দ্য রেগুলেটরি বডি, দে নিড টু কাম আপ উইথ আ গাইডলাইন, যে গাইডলাইনের আন্ডারে অনেক ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স কাজ করবে। কারণ আপনি অনেক প্রোডাক্টের কথা বলছিলেন, বাংলাদেশ মার্কেট এবং বাংলাদেশের বিভিন্ন প্রোডাক্টের যে প্রবলেমটা হচ্ছে স্কেল প্রবলেম। আমরা যদি দেখি আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি স্টিল রাফলি 2% অফ দ্য টোটাল মার্কেট ক্যাপ, আমাদের ওভারঅল মার্কেট ইজ 12 to 13% অফ দ্য টোটাল জিডিপি। সো দ্য মার্কেট ইজ ভেরি ভেরি স্মল। সো এখানে অনেক ইনভেস্টর আসলেও মার্কেটে যে আমার শেয়ারসগুলো আছে, যে বন্ডগুলো আছে, ওই পরিমাণ ডেপথ নাই যেটা এটা অ্যাবজর্ব করতে পারবে। সো আমার স্কেল বাড়াইতে গেলে উই নিড এ ডিস্ট্রিবিউশন চ্যানেল। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা কিন্তু ডিস্ট্রিবিউশন চ্যানেল হিসেবে কাজ করবে। তার কারণ হচ্ছে আপনি ধরেন ফর এক্সাম্পল মাসে হয়তো 20 বা 30 হাজার টাকা সেভ করছেন, আপনি চিন্তা করছেন আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো, আমি দেখেছি টিভিতে বা আমি পেপারে পড়েছি মিউচুয়াল ফান্ড মোটামুটি একটা ভালো ফর রিটেল, আপনি করবেন, বাট কোন মিউচুয়াল ফান্ডে করবেন, কোন অ্যাসেট ম্যানেজার দ্বারা করবেন, বা বিভিন্ন ফান্ডের যে অবজেক্টিভ, কোনোটা গ্রোথ ফান্ড, কোনোটা আমার হচ্ছে ফিক্সড ইনকাম ফান্ড, কোনোটা ইকুইটি ফান্ড, কোনোটা ইনকাম ফান্ড, তো আমি কোনটাই করব, আমার কোনটার সাথে আমার যায়, বা আমি বন্ডে কতটুকু অ্যালোকেট করব, ইকুইটিতে কত অ্যালোকেট করব, এই জাতীয় বিষয়গুলো সার্ভ করার জন্য ইউ নিড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স। অ্যান্ড উইদাউট হ্যাভিং আ গাইডলাইন ইন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স, তখন দেখা যাচ্ছে মানুষ ন্যাচারালি হয়তো গিভেন যে একটা ব্যাংকে যে ইনভেস্ট করছে একটা লো ইল্ড, তার হয়তো লিকুইডিটি নিড ওই পরিমাণ দরকার নাই, তারপরে সে হয়তো ব্যাংকে রাখছে বিকজ সে আসলে ট্রাস্ট করতে পারছে না। স্টক মার্কেটে দে আর ফেসিং ক্যাপিটাল ইরোশন, তার কারণ হচ্ছে স্টক মার্কেটে কোথায় কিভাবে ইনভেস্ট করতে হয় সেটা সম্পর্কে সে তো আইডিয়া পাচ্ছে না। সো সে পেপারে দেখছে যে অনেক মানুষ ইনভেস্ট করছে, মার্কেট বাড়ছে, আবার মার্কেট কমে যাচ্ছে, ইনভেস্টররা প্রোটেস্ট করছে, অল নেগেটিভ নিউজ যখন দেখবেন। সো ন্যাচারালি বাংলাদেশে স্টক মার্কেটের প্রতি মানুষের অ্যাভার্সনেসটা অনেক বেশি। আমরা যারা ইন্টারমিডিয়েট আছি, আমরা অনেক ক্লায়েন্ট ফেস করি, তো আমরা হয়তো 10টা বা 15টা ক্লায়েন্টের কাছে গেলে হয়তো একটা ক্লায়েন্ট চিন্তা করে যে সে স্টক মার্কেটে ইনভেস্ট করবে, মোস্ট ক্লায়েন্ট চিন্তা করে যে স্টক মার্কেটে আমি ভয় পাই। সো আলটিমেটলি সেই ভয়গুলো দূর করার জন্য, তাকে এডুকেট করার জন্য ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স দরকার। দে ক্যান প্লে আ ভেরি ভেরি গুড রোল। যেমনটা আমি ডাক্তার বা লিগ্যাল অ্যাডভাইজারের কাছে যাই, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন। আই হোপ দে রেগুলেটরি বডি এই বিষয়টাকে ভেরি সুন অ্যাড্রেস করবে। আদারওয়াইজ জাস্ট লঞ্চিং নিউ প্রোডাক্ট, launching more mutual fund, launching different types of companies, that will not add value without having financial advisors. Okay. আপনি আমাদের শেখাবেন how to pick some good stocks at a low price, বা যে প্রাইসে কিনলে আমি বড় লোকসান করব না, কি কি করতে হবে আমাকে? অবভিয়াসলি আমরা একটা কথা সবসময় বলি যে জেনে বুঝে ইনভেস্ট করতে। তাহলে আমি যখন একটা কোম্পানিতে ইনভেস্ট করছি, সো কোম্পানিটার বিজনেস মডেল সম্পর্কে আমার জানতে হবে। আমরা অনেক সময় ইনভেস্টরদের সাথে কথা বলি, সে বলে আমার এই শেয়ারটা আছে, আমি কী করব। হয়তো সে শেয়ারটার টিকারটা জানে, বাট কোম্পানিটা কী করে না করে কিছুই জানে না। আমরা আগে যেটা ছিল, অনেক মানুষের শুনে শুনে করতো, এখনও এটা আছে, বাট এখন মানুষ একটু ইপিএস দেখে, আগে এটাও দেখতো না। এখন মানুষ একটু পি রেশিও দেখে, আগে হয়তো এটাও দেখতো না। বাট এই যে ইপিএস বা পি রেশিও এগুলো আমরা দেখছি, সেক্ষেত্রে অনেক কিন্তু মিসলিডিং ইনফরমেশন থাকতে পারে। সো একটা কোম্পানি পিক করার ক্ষেত্রে সবার আগে আসলে আমার দরকার টু লুক অ্যাট দ্য বোর্ড, যেই বোর্ডটা এই কোম্পানিটাকে, যে বোর্ড, যে যারা ইনভেস্টর এবং যারা বোর্ড এই কোম্পানিটাকে ম্যানেজ করছে আলটিমেটলি থ্রু সিনিয়র ম্যানেজমেন্ট, সেই বোর্ডের ভিশনটা কি, তারা কেমন ধরনের পিপল, তাদের অবজেক্টিভ কী। অ্যান্ড উই শুড লুক অ্যাট দ্য সিনিয়র ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল, যে তারা কতটা দক্ষতা, কতটা প্রফেশনালিজম এবং কতটা ইন্টাগ্রিটির মাধ্যমে তারা কোম্পানিটাকে পরিচালনা করছে। আমরা যদি ফাইন্যান্সিয়াল ম্যাটার্সে যাই, আমরা অনেক সময় আর্নিংসটাকে দেখি, ইপিএসটাকে দেখি, বাট আমাদের উই শুড লুক অ্যাট দ্য ক্যাশ ফ্লো, স্পেশালি দ্য ফ্রি ক্যাশ ফ্লো। কারণ যে ক্যাশ ফ্লোটা অপারেটিং ক্যাশ ফ্লো আমার জেনারেট হচ্ছে, এই ক্যাশ ফ্লোটা আমার ইনভেস্টমেন্ট, আমার যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজটা করেই আমার অপারেটিং ক্যাশ ফ্লোটা আসছে, কিন্তু আমার প্রতি বছর কোম্পানিটা একটা সার্টেন লেভেলে গ্রো করার জন্য আমার কিছু ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে হবে। এই রিকোয়ার্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার পরে যে ক্যাশ ফ্লোটা আছে, সেটাই কিন্তু ওই কোম্পানির ডিভিডেন্ড পে করার ক্ষমতা। অনেক সময় আমরা দেখি একটা কোম্পানির আর্নিংস খুব ভালো, ডিভিডেন্ড দিচ্ছে না, তার কারণ হচ্ছে আর্নিংসের মধ্যে অ্যাক্রুয়াল পার্টটা অনেক বেশি, ক্যাশ ফ্লো পার্টটা অনেক কম। সো ক্যাশ ফ্লো যদি তার পে করার ক্ষমতা কম থাকে, তখন আর্নিংস ভালো হলেও সে হয়তো ক্যাশ ফ্লো পে করতে পারছে না, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্যাশ ফ্লো পে করার এবিলিটি আমাদের রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেক সময় দেখি আর্নিংস গ্রোথ, বাট আর্নিংস গ্রোথ শুধু যদি আমি দেখি, বাট এখানে আমি আসলে ওই আর্নিংস গ্রোথটাকে অ্যাচিভ করতে আমার কী পরিমাণ ক্যাপিটাল ইনজেক্ট করতে হলো। সো আমাদের আসলে দেখা উচিত যে রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল, কারণ আমি ইনভেস্ট করছি, আমার হয়তো একটা অপরচুনিটি কস্ট আছে, আমার অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটাল যদি হয় অন সেফ অ্যাসেট 8%, অন ইকুইটি আমি রিস্ক প্রিমিয়াম অ্যাড করে হয়তো আমার 13-14% হয়ে যেতে পারে। সো আমার ওই পার্টিকুলার বিজনেস যদি আমাকে ওই 13 বা 14% রিটার্ন জেনারেট করতে না পারে, তাহলে কিন্তু ডেসপাইট হ্যাভিং আর্নিংস গ্রোথ,
কোম্পানির ভ্যালু কিন্তু কমে যাবে। এইটা হয়তো শর্ট টার্মে বিভিন্ন ইনভেস্টর যে আলটিমেটলি স্পেকুলেটিভ বেট করে অন স্মল ক্যাপ, ওগুলোর ক্ষেত্রে হয়তো অত প্রযোজ্য হবে না। কিন্তু আপনি যদি ভালো কোয়ালিটির ইনভেস্টর হন এবং আপনি যদি চিন্তা করেন যে আমি ইনভেস্ট করছি ফর মাই চাইল্ডস এডুকেশন, আমি ইনভেস্ট করছি ফর মাই রিটায়ারমেন্ট, আমি হয়তো আমার একটা সার্টেন নিড আছে ভবিষ্যতে, সেটার জন্য আমি ইনভেস্ট করছি, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ভালো কোম্পানি পিক করতে হবে। এবং শুধু ভালো কোম্পানি পিক করলে হবে না, অ্যাট দ্য সেম টাইম একটা ভালো প্রাইসে পিক করতে হবে। আবার একটা ভালো প্রাইসে পিক করার পরও আপনার অনেক লোকসান হতে পারে, কারণ আপনি পিক করার পর দেখলেন যে রাশিয়া ইউক্রেনের ওয়ারের মতো একটা ঘটনা আসলো, বা কোভিড-19 মতো একটা ঘটনা আসলো, বা অনেক বন্যা হলো, তার কারণে দেখা গেল অ্যাসেট প্রাইসেস অনেক কমে গেছে। সো সেটা কমে যেতে পারে, দ্যাটস টেম্পোরারি। যদি আপনি ভালো কোম্পানি পিক করেন যেটা ওভার লং টার্মে ক্যান কাম ব্যাক, সো সেক্ষেত্রে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম। সো আলটিমেটলি আমাকে দেখতে হবে যে আমি আসলে শুধু যে লাভ করবো তা না, আমার লসও হতে পারে, বাট অন ব্যাড ডেজ আমি কতটুকু লস হতে পারে, আমার লস করার সম্ভাবনা কতটুকু, এই পরিমাণ লস আমি টলারেট করতে পারবো কিনা। সো একটা অ্যাসেট হয়তো আমার 70 বা 80 টাকা থেকে 600 টাকায় চলে গেল, তারপর আমি ইনভেস্ট করলাম, আমার হয়তো 700 টাকা চলে গেল, আমি লাভ করলাম, কিন্তু এটা কি আবার 100 টাকায় চলে আসতে পারে কিনা, আসলে আমার যে লস হবে এটাকে আমি টলারেট করতে পারবো কিনা। সো এই জাতীয় বিষয়গুলো দেখা দরকার। এবং অনেক সময় স্টক প্রাইস বেড়ে যায় বিকজ ইকুইটি মার্কেট আসলে মুভ করে নাম্বারস দ্বারা না, সাইকোলজি ডমিনেট করে ওভার নাম্বারস। সো দেখতে হবে যে অনেক অপটিমিজম আছে কিনা, কারণ বেশি অপটিমিজম থাকলে হাই প্রবাবিলিটি যে শেয়ারসটা হয়তো ওভার ভ্যালিউড। তো সেক্ষেত্রে আমাকে ওখান থেকে একটু বিরত থাকতে হবে, বা অ্যালোকেট যদি আমি করি কম অ্যালোকেশন করতে হবে। সো ওয়ান ইজ পিকিং স্টক, অ্যানাদার ইজ অ্যালোকেটিং হাউ মাচ রিস্ক আম টেকিং. So understanding that risk factor is very, very important for individuals and institutions as well. আপনি তো একজন রিস্ক ম্যানেজার, প্রফেশনাল রিস্ক ম্যানেজার। টেল আস সাম পয়েন্টস যে রিস্ক ম্যানেজমেন্টের পার্ট হিসেবে এগুলো আমাদের করতে হবে ইন ইনভেস্টমেন্টস, অ্যান্ড এগুলো করা যাবে না। ফার্স্ট অফ অল আমার বুঝতে হবে যে আমি কোন ধরনের অ্যাসেট ওনারের অ্যাসেট ম্যানেজ করছি। আমি কি ইন্ডিভিজুয়ালের অ্যাসেট ম্যানেজ করছি নাকি আমি ইনস্টিটিউশনের অ্যাসেট ম্যানেজ করছি। যেমন আমরা যারা ইন্টারমিডিয়েট আছি, স্পেশালি দ্য ব্রোকারেজ ফার্মে আমরা ডিলার পোর্টফোলিও ম্যানেজ করি। সো আমাদের পোর্টফোলিও সাইজটা অনেক লার্জ। সো এখানে আমরা অনেক সময় হয়তো বলি যে এই শেয়ারটা হয়তো 150 টাকা থেকে 180 টাকায় গেল, আমি ইনভেস্ট করলে অনেক লাভ হতো। একজন ইন্ডিভিজুয়াল ইনভেস্টিং 5,000, 10,000, 20,000 অ্যামাউন্ট অফ শেয়ার, তার জন্য হয়তো সমস্যা না। কিন্তু একটা শেয়ার যদি 150 থেকে 180-তে যায়, 20% মুভ করেছে, উইথ লার্জ ইনভেস্টর, ধরেন আপনি হয়তো 100 কোটি টাকা বা 200 কোটি টাকা বা 500 কোটি টাকার অ্যাসেট ম্যানেজ করছেন। সো আপনাকে একটা মিনিমাম যদি আপনি 5% অ্যালোকেশনও করেন ফর 300 crore টাকা ফান্ড, তাহলে আপনাকে এখানে 15 কোটি টাকা ইনভেস্ট করতে হবে। 15 কোটি টাকা ইনভেস্টমেন্ট যে আপনি করবেন, তখন আপনার বাইং প্রেশারে কিন্তু শেয়ার প্রাইসটা বেড়ে যাবে। আবার আপনি যখন সেল করবেন, সেলিং প্রেশারে কিন্তু শেয়ার। সো আমি হয়তো ক্লোজিং প্রাইসের ভিত্তিতে দেখছি যে 20% রিটার্ন, আমরা যারা স্মল ইনভেস্টর আমরা ভালো আছি, তাদের ক্ষেত্রে ভালো আছে। বাট স্মল ইনভেস্টরদের যেহেতু স্মল, তারা বেটার ডাইভার্সিফাই করতে পারে না। আর আরেকটা বিষয় হচ্ছে তাদের তো ওই লেভেলের নলেজটা নাই। সো তারা যখন অন্যের কথা ইনভেস্ট করবে, সেক্ষেত্রে রং স্টক পিক করার একটা সুযোগ আছে আর কি। সো আলটিমেটলি ইন টার্মস অফ রিস্ক ম্যানেজমেন্ট, একটা তো হচ্ছে মার্কেট রিস্ক, প্রাইস রিস্ক বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। অ্যানাদার হচ্ছে লিকুইডিটি রিস্ক। যেমন এখন দেখেন আমরা ওভারঅল আমার 70% অফ দ্য স্টক ট্রেড হচ্ছে না। সো ইভেন ইফ আই ইনভেস্টেড ইন আ কোম্পানি অ্যান্ড মেবি আমি 10 বা 20% লসে আছি, অ্যান্ড কোম্পানিটা হয়তো কিছু ডিভিডেন্ড দিয়েছে, অ্যান্ড আই এম ওকে উইথ দ্যাট, আই নিড সাম লিকুইডিটি, আমি কিন্তু লিকুইডিটিটা জেনারেট করতে পারছি না। সো এই যে লিকুইডিটি রিস্ক থাকে, এইটা আমাদের কাছে আননোন ছিল বিফোর দ্য কোভিড-19। আমরা কখনোই চিন্তা করতে পারি নাই যে মার্কেট ক্যান বি 2 মাস বন্ধ থাকতে পারে, বা মার্কেটে এরকম ফ্লোর প্রাইস থাকতে পারে যেটার কারণে শেয়ার আমি বিক্রি করতে পারবো না, ইভেন ইফ আই নিড ক্যাশ। সো এই ফ্যাক্টরগুলো নতুন করে চলে এসেছে যে একটা অ্যাসেট ক্লাস ক্যান বি ভেরি ভেরি ইলিকুইড, ইনফ্যাক্ট ট্রেডেবিলিটি না থাকতে পারে। সো দ্যাটস লিকুইডিটি রিস্ক ম্যানেজমেন্ট। আমি যখন বন্ডে ইনভেস্ট করছি, বন্ডের ক্ষেত্রে আমার ইন্টারেস্ট রেট রিস্ক ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। আমরা বন্ড নিয়ে অনেক কথাবার্তা বলছি যে বন্ড রিস্ক ফ্রি অ্যান্ড অল দিস থিং, বাট গভর্নমেন্ট বন্ড ক্রেডিট রিস্ক ফ্রি, বাট এখানে অনেক ইন্টারেস্ট রেট রিস্ক আছে। জাস্ট একটা এক্সাম্পল দিই, ধরেন এখন একটা 10 year গভর্নমেন্ট বন্ড আপনি কিনলেন অ্যাট 8.1% রেটে। সো এটা হয়তো 8% কুপন দিবে আপনাকে, 10 বছরের বন্ড। কিন্তু হোয়াট হ্যাপেন 1 বছর পরে যদি আমার 10 year বন্ডের রেট বেড়ে 12% হয়ে যায়। সো একটা 10 year বন্ডের ডিউরেশন হবে ধরেন অ্যারাউন্ড 5.5 to 6, 4% যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায়, 4-6-24% ক্যাপিটাল লস হবে এই ইনভেস্টমেন্টে, যেটা হয়তো আপনার 8% ডিভিডেন্ড, আপনার 8% কুপন দিয়ে কাভার হবে না আর কি। সো ইভেন ইফ ইটস ক্রেডিট রিস্ক ফ্রি, কিন্তু এখানে ইন্টারেস্ট রেট রিস্ক আছে।
ব্যাংকে যখন আমরা ইনভেস্ট করি আমাদের তো অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট করতে হয়, ইন্স্যুরেন্স কোম্পানির আমি যখন অ্যাসেট ম্যানেজ করছি আমাকে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট করতে হয়, সেক্ষেত্রে আমার শুধু অ্যাসেট সাইড চিন্তা করলে হবে না, আমাকে লায়াবিলিটি সাইডও চিন্তা করতে হবে। দেন কামস ফরেন এক্সচেঞ্জ রিস্ক। ফরেন এক্সচেঞ্জ রিস্ক যারা ইনস্টিটিউশন ধরেন কর্পোরেটরা, তারা হয়তো আজকে একটা এলসি করলো, এখন আপনি দেখবেন যে অনেক কোম্পানি ইম্পোর্ট করছে কিন্তু এলসিগুলো অ্যাট সাইটে পেমেন্ট করতে পারছে না বিকজ দেয়ার ইজ এ ডলার ক্রাইসিস। সো আলটিমেটলি মোস্ট ব্যাংকস তাদেরকে বলছে যে আমরা তোমার এলসিটা হয়তো করবো কিন্তু তোমাকে ডেফার্ড এলসিতে করতে হবে। ধরুন আপনি 6 মাসের একটা ডেফার্ড এলসি করলেন, কিন্তু 6 মাস পরে আপনি যখন ডলার অ্যামাউন্টটা পে করতে যাবেন, ইউ ডোন্ট নো 6 মাস পরে ফরেন কারেন্সির রেটটা কত হবে। সো দেয়ার ইজ এ ফরেন কারেন্সি রিস্ক আছে, এটাকেও চিন্তা করতে হয় কর্পোরেটদের। সো আমাদের একটা লম্বা সময় আমরা দেখেছি যে আমাদের কারেন্সি 85-86 টাকায় স্টেবল ছিল, এখন কারেন্সি বিকামস মোর ভোলাটাইল। তাহলে কর্পোরেটদের কর্পোরেট রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে, ফরেন কারেন্সি রিস্ক, আমার রোল ওভার রিস্ক, এগুলো নিয়ে অনেক চিন্তা করার সময় এসেছে। ওকে নাফিজ ভাই, আমরা প্রোগ্রামের প্রায় শেষ দিকে চলে আসছি। আপনি আমাদেরকে ম্যাক্রো ইকোনমি অ্যান্ড আমাদের ক্যাপিটাল মার্কেটের ওভারঅল ডিরেকশন সম্পর্কে যদি নাটশেল বলেন। I think a lot of bad news is priced in the market. কিছুটা প্রাইস হয়তো হতে পারে না বিকজ অফ সাম কন্ট্রোলিং মেকানিজম, বাট আই থিঙ্ক আমরা সবাই মনে করছি যে 2022 সালটা বেশ খারাপ অলরেডি গিয়েছে, আরও হয়তো খারাপ যাবে, 2023 হয়তো আরও খারাপ যাবে। সো সেই নিউজগুলো হয়তো অলরেডি প্রাইসড ইন দ্য মার্কেট। আই থিঙ্ক এখন দ্য গ্রেটেস্ট রিস্ক দ্য ইকোনমি ইজ ফেসিং, দ্যাট ইজ দ্য ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস, বাট আই থিঙ্ক গভর্নমেন্ট ইজ টেকিং সাম মেজার্স, যেটার কারণে হয়তো কিছু ইজ হতে পারে। কিছু এক্সটার্নাল বেনিফিট যদি আমরা লাকিলি পেয়ে যাই তাহলে তো ভালো, কিছু আইএমএফের লোনগুলো যদি পেয়ে যায়। বাট অ্যানাদার রিস্ক হচ্ছে আমরা যেহেতু আমার ফাইন্যান্সিয়াল মার্কেটের প্রাইস লেভেলটাকে লিবারালাইজ করি নাই, সো দ্য গ্রেটেস্ট রিস্ক হচ্ছে যদি গভর্নমেন্ট এখন প্রাইস লেভেলটাকে লিবারালাইজ করে, ইন্টারেস্ট রেট ক্যাপটা যদি উঠে যায়, সেক্ষেত্রে হয়তো ইকোনমিতে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে কিছু রিস্ক আমরা ফেস করবো, সেক্ষেত্রে হয়তো টেম্পোরারি কিছু ইকুইটি মার্কেটে একটা ইম্প্যাক্ট পড়তে পারে। বাট ওভারঅল আমরা যদি একটু লম্বা সময় চিন্তা করি যে 2024টা ইজ এক্সপেক্টেড, যে 2023 হয়তো খারাপ গেলেও 2024 যদি আমরা মনে করি ভালো যাবে, তাহলে কিন্তু স্টক মার্কেটে 2023-এই রিফ্লেকশন হয়ে যায়। কারণ হোয়াট হ্যাপেন্স, স্টক মার্কেট ইজ এ লিডিং ইন্ডিকেটর। সো হোয়াট হ্যাপেন্স, যখন আমরা মনে করি যে ইকোনমি অনেক বটমে চলে আসছে, এরপরে রিকাভারি হবে, রিকাভারি হওয়ার আগেই স্টক মার্কেটে ইমপ্রুভমেন্টটা হয়। তেমনি ইকোনমি যখন ডাউন হচ্ছে, আগে যখন চাঙ্গা ছিল, আমরা এক্সপেক্ট করছি যে মার্কেটটা পড়ে যাবে, তার আগে ইকোনমিতে যখন পার্টি চলে তখন স্টক মার্কেটে সেল প্রেসার একটু একটু করে। জি, সো আলটিমেটলি যেহেতু এটা একটা লিডিং ইন্ডিকেটর, স্টক মার্কেট মুভমেন্টটা আগে হয়, ইকোনমিতে পরে হয়। সো আই থিঙ্ক লট অফ ব্যাড নিউজ ইজ রিফ্লেক্টেড ইন দ্য মার্কেট। সো আই থিঙ্ক ইনভেস্টার্স ক্যান take some calculated risk and invest in the market. Buying the dips. Yeah. Nafeez bhai, thank you so much for being our guest and for your insightful discussion. Thank you to the Business Standard for inviting me. দর্শক, এই ছিল আজকের টিবিএস মার্কেটস। নাফিজ ভাই শেষ মুহূর্তে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন, আই থিঙ্ক, যে এটা হচ্ছে যে যত খারাপ নিউজ আসছে তার অলরেডি একটা রিফ্লেকশন প্রাইসে পড়ে গেছে, এবং ভবিষ্যতে ভালো বিনিয়োগের সুযোগের জন্য আমাদের খারাপ সময়েই সুযোগটা নিতে হবে আর কি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, মাহফুজুল্লাহ বাবু।